নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। ফের কুকথা, ফের সাম্প্রদায়িক মন্তব্য শোনা গেল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। আরজিকর কাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করা তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। শাসক তৃণমূল থেকে কংগ্রেস, বাম সব মহল থেকেই বিরোধী দলনেতার ওই মন্তব্যের কড়া নিন্দা করা হয়েছে। রাজ্য বিধানসভার বাইরে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আরজিকর কাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে গত 14ই আগস্ট রাতে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের প্রসঙ্গ তোলেন তিনি। তাতেই শুরু হয়েছে বিতর্ক। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। বিরোধীদের আক্রমণে কুকথা ব্যবহার করেও সমালোচিত হয়েছেন। কিন্তু সরাসরি একটি সম্প্রদায়কে নিশানা করতে গিয়ে অশালীন ইঙ্গিতপূর্ণ ভাষার ব্যবহার করায় রাজ্যের সব মহল থেকেই নিন্দা শুরু হয়েছে। মিথ্যে কথা, ভণ্ডামি, বিশ্বাসঘাতকতা, বাংলার প্রতি বিশ্বাসঘাতকতা এবং খারাপ কথা, এই সব কিছুর সমাহার যে শুভেন্দু অধিকারী। অতি খারাপ চরিত্র, খারাপ মানসিকতা এবং খারাপ শিক্ষার লোক যদি কেউ থেকে থাকে সেটা শুভেন্দু অধিকারী। কোনো মানুষ রাজনীতিতে এই ধরনের শব্দ প্রয়োগ করতে পারে বলে আমরা বিশ্বাসই করি না। আমরা ভাবতেই কেমন অবাক লাগছে। এটা কোন সংস্কৃতির অঙ্গ? এই তৃণমূলের কালচারে তৈরি হওয়া, নাকি এটা বিজেপিতে গিয়ে শিখলেন? ছি ছি ছি, ভাবতে খুব অবাক লাগছে। একজন বিরোধী দলনেতা সাংবিধানিক শপথ নিয়ে বিরোধী রাজনীতি করা। এই রাজ্যে কত রাজনীতিবিদ এসছেন, তাতে মানসিকতা পরিচয় পাওয়া যাচ্ছে। সাম্প্রদায়িকতায় উত্তেজনা সৃষ্টি করাটা বিজেপির কাজ। নিঃসন্দেহে তৃণমূলের ছেলেরা হামলা করেছে, গুন্ডামি করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কেন তৃণমূলের অস্তিত্বই গুন্ডামির ওপর এবং চুরি জোচ্চুরির ওপর। কিন্তু তাকে একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে শুভেন্দু বাবুরা কিন্তু মূল অপরাধীদের আড়াল করছেন এবং মানুষের ভেদাভেদ সৃষ্টি করছেন। অসংসদীয় ভাষা প্রয়োগে বিজেপি নেতাদের গোটা দেশে যথেষ্টই কুখ্যাতি রয়েছে। তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক ও বিস্তর। কিন্তু বাংলার রাজনৈতিক পরিসরে এমন ভাষার দৈন্য শুভেন্দুর সৌজন্যে আমদানি করেছে গেরুয়া সংস্কৃতি। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে এটা যেমন অশালীন তেমনই সাম্প্রদায়িক উস্কানিমূলক। কেননা আচমকা মুখ ফসকে কিছু বলেননি তিনি। মিডিয়ার প্রশ্নে যথেষ্ট পরিকল্পিত ছিল তার এই বিতর্কিত ভাষা চয়ন। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতাজনিত হতাশা থেকেই কি বিরোধী দলনেতার আসনে বসেও লাগাতার ভাষা সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন শুভেন্দু? উঠছে সেই প্রশ্ন। কলকাতা টিভি। কাঁথের শান্তিকুঞ্জের ছেলে শুভেন্দুর মুখনিসৃত বাণী শান্তির ছেলে। এই শান্তির বাণী শুনিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘরে বাইরে বিতর্কের মুখে পড়েছেন। মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে প্রথা মাফিক সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করতে গিয়ে তাদের শান্তির ছেলে বলে কটাক্ষ করেন। শান্তির ছেলে বলে তিনি কার্যত গালিগালাজি করতে চেয়েছেন। তা নিয়ে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। শান্তিকুঞ্জের ছেলের মুখে কুকথা অবশ্য এটাই নতুন নয়। এর আগে একাধিকবার বিরোধী নেতার মুখে অশ্লীল কথা শোনা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে। পরে আবার তার সপক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন এটা কোনো খারাপ কথাই নয়। একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা
গত 2-3 বছর ধরে শুভেন্দুকে বিভিন্ন সময়ে শাসক দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কটু কথা বলতে দেখা গিয়েছে। কোনো সময় শাসক দলের কর্মীরা তাকে লক্ষ্য করে চোর চোর বলে চেঁচালে তিনি তাদের তাড়া করতে থাকেন। এই দৃশ্যও দুর্লভ নয়। অনেক সময় দেখা গিয়েছে গাড়ি থেকে নেমে তিনি জুতো হাতে নিয়ে তাড়া করে বেরিয়েছেন। ওই অবস্থায় দেখে ছেলে মেয়েদের দল আবার তাকে লক্ষ্য করে চোর চোর আওয়াজ তুলেছেন। আবার কখনো কখনো তিনি কর্তব্যরত পুলিশ অফিসারদেরও ধমক দিয়েছেন শালীনতার মাত্রা ছাড়িয়ে। কিন্তু মঙ্গলবার শান্তিকুঞ্জের ছেলে যা করলেন তা তাঁর অতীতের সমস্ত কুকীর্তিকে ছাপিয়ে গিয়েছে। যে ভাষায় তিনি একটি বিশেষ সম্প্রদায়ের দিকে ওই শব্দবন্ধ ব্যবহার করেছেন তা বাংলার রাজনীতির ইতিহাসে বিরল। একজন বিরোধী দলনেতা যে এ ধরনের মন্তব্য করতে পারেন তা অভাবনীয়। দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা বিরোধী দলনেতার যে একটি বিশেষ মর্যাদা রয়েছে তা তিনি সম্ভবত ভুলে গিয়েছেন। বিজেপি বাদে অন্য সব রাজনৈতিক দলের নেতারা সঙ্গত কারণে তার এই মন্তব্যের নিন্দা করেছেন। তাদের মতে অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দিয়েছেন বিরোধী দলনেতা। এরপরও কি তার সম্বিত ফিরবে, উঠছে প্রশ্ন। কলকাতা টিভি। ব্রহ্মপুত্রের চরে তল্লাশিতে অসম পুলিশের এসটিএফ, উদ্ধার আইইডি সহ প্রচুর অস্ত্রশস্ত্র, গ্রেপ্তার আরও 2 ব্যক্তি। মূলত অসম পুলিশ এবং বেঙ্গল এসটিএফ এর যৌথ অভিযানে ধৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে সন্ধান মিলে এসবে। 23শে ডিসেম্বরে এ বিষয়ে খবর সামনে আনে কলকাতা টিভি। অসম পুলিশ ও বেঙ্গল এসটিএফ এর যৌথ অভিযানে ধৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জিলেটিন, ডিটোনেটর ও বন্দুক কিনতে বিহারের পাকুড়ে যায় জঙ্গিরা। ধৃত সাহেব শেখ বাংলাদেশ আল কায়দার চিফ জসিমউদ্দিন রহমানের ঘনিষ্ঠ বলে খবর সামনে আসে। ধৃত 8 জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে মঙ্গলবার কোকরাঝাড় থানা এলাকার ব্রহ্মপুত্রের চরের সাহেব শেখদের নিয়ে তল্লাশিতে নামে অসম পুলিশের এসটিএফ। উদ্ধার হয় আইইডি সহ প্রচুর অস্ত্রশস্ত্র। গ্রেপ্তার হয় আরও 2 ব্যক্তি। একের মতো দেখতে 4টি হ্যান্ডমেড রাইফেল, 34 রাউন্ড তাজা অস্ত্র, খোল সমেত তাজা আইইডি, একটি হ্যান্ডমেড গ্রেনেড সহ বিস্ফোরক, একটি ডিটোনেটরের সার্কিট, 14টি ইলেকট্রনিক্স সুইচ, আইডি তৈরি এবং বিস্ফোরণ ভয়াবহ করার সামগ্রী, সুইচ, তার, আতশবাজির মশলা, দাহ্য পদার্থ। বাংলাদেশের জঙ্গি সংগঠনের হ্যান্ডেলারদের ধরার ক্ষেত্রে এই অভিযান একটি বড়সড় সাফল্য হিসেবেই দেখছে অসম পুলিশ। প্রশ্ন উঠছে, এই বিপুল অস্ত্রের যোগানদার কে বা কারা? অস্ত্র সংগ্রহের টাকা যোগান কোথা থেকে? অস্ত্রের প্রশিক্ষণ কে দিত? হলে তা কাদের উদ্যোগে হতো? কারা কোথায় নিত প্রশিক্ষণ? এত প্রশ্ন থাকলেও আপাতত জবাব অধরায়। কারণ এই অভিযানের সাফল্যের পর অনেক বেশি সতর্ক পুলিশ এবং জঙ্গি 2 তরফই। ফলে প্রশ্নের জবাব এখন কালের গভীরে। কলকাতা টিভি। দলের ভোট বিজেপির ঘরে জমা পড়া নিয়ে অভিযোগ তৃণমূলের পরিসর ছাপিয়ে এবার ছায়া ফেলেছে সিপিএম এর চলতি সম্মেলন পর্বে। দলের একাংশ তৃণমূলের মোকাবিলা করতে গিয়ে বিজেপির প্রতি নমনীয় অবস্থান নিচ্ছে। জেলা সম্মেলনের প্রতিনিধিদের পর্যবেক্ষণে এই প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। কর্মী সমর্থকদের এই প্রবণতা বৃদ্ধিতে চাপে সিপিএম রাজ্য নেতৃত্ব। বামের ভোটেই রাজ্যে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে। এই নিয়ে রাম বাম গোপন রফার কথা বলে সিপিএমকে আক্রমণ শানায় তৃণমূল।
সেই অভিযোগের পাল্টা তৃণমূলের সঙ্গে পদ্ম শিবিরের সেটিং তত্ত্বের অবতারণা করে সরব সিপিএম। যদিও বছরের পর বছর সেই প্রচার করেও বিজেপির ভোট হ্রাসে ব্যর্থ বামেরা রাজ্য বিধানসভায় শূন্য। কিন্তু এতকাল বাম বিজেপির গোপন আঁতাতের বিষয়কে তৃণমূলের অপপ্রচার বলে দাবি করে এলেও এবার দলের অন্দরেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি সিপিএমের হুগলি জেলা সম্মেলনে দলের খসড়া প্রতিবেদনে দলের একাংশ কি বিজেপির প্রতি দুর্বল সেই প্রশ্নই তোলা হয়েছে। 2014 সালে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় বসার পর থেকেই দ্রুত হারে সিপিএম সহ বামেদের ভোট হ্রাস পেতে থাকে। উল্টে রাজ্যে সর্বস্তরের নির্বাচনে বিরোধী পরিসরে সিপিএম এর বিকল্প হিসেবে উত্থান ঘটে বিজেপির। তারপর থেকেই বামেদের যে পরিমাণ ভোট কমেছে, দেখা গিয়েছে প্রায় সমসংখ্যক ভোট বেড়েছে গেরুয়া শিবিরের। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, মতাদর্শগত কারণে বিপরীত মেরুর দল হলেও বামেদের সমর্থক তো বটেই, অনেক ক্ষেত্রে কর্মীদের একাংশ তৃণমূলকে রুখতে বিজেপিকে ভোট দেওয়ার কৌশল নিয়েছে। দলের এই প্রবণতা দিন দিন বেড়েই চলেছে, যার ফলে নির্বাচনী সাফল্যের নিরিখে রাজ্যে অস্তিত্বের সংকট ক্রমেই তীব্র হয়েছে। সেই সংকট এবার দলের জেলা সম্মেলনেও আলোচনায় ঠাঁই পেয়েছে। অর্থাৎ দলের ঘোষিত নীতি উপেক্ষা করেই সিপিএম এর নেতৃত্বের মধ্যেও পদ্ম দুর্বলতা দেখা দিচ্ছে। তৃণমূলের অপপ্রচার বা কেন্দ্র ও রাজ্যের শাসক দলের সেটিং তত্ত্ব দিয়ে বাস্তবতাকে আর আড়াল করা সম্ভব হচ্ছে না। তাই সিপিএম এর সম্মেলন মঞ্চে এই নিয়ে আত্মসমীক্ষা শুরু হয়েছে। হুগলি ছাড়া জলপাইগুড়ি জেলার খসড়া প্রতিবেদনে একাধিকবার দলের নিচুতলার কমরেডদের ভোট মেশিনে পদ্মমুখী হওয়ার পথ থেকে সরানো যায়নি বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে পাড়ায় পাড়ায় জনসংযোগ কমিয়ে সমাজ মাধ্যম নির্ভরতা সিপিএমকে সংগঠন বিমুখ করে তুলছে বলেও একাধিক জেলার খসড়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। গেরুয়া শিবিরে চলে যাওয়া ওই সমর্থন কিভাবে পুনরুদ্ধার করা যায়, এখন সে দাওয়াইয়ের খোঁজে ব্যস্ত আলিমুদ্দিন কর্তারা। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ডেটল এর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না। এর দ্বারা কি হবে? এর দ্বারা কিচ্ছু হবে না। যখন ডেটল দ্বারা কিছু হবে না, তাহলে রোজ ডেটল কেন ব্যবহার করো? কারণ রোগ বহনকারী জার্মস যদি আমাদের থেকে দূরে থাকে, তাহলে তারা আমাদের কিছু করতে পারবে না। যে সমস্ত ঘরেতে রোজ ডেটল ব্যবহার করা হয়, সেখানে লোকজন কম অসুস্থ হয়ে থাকে। আপনজনদের সুরক্ষা রোজ একটুখানি ডেটল দ্বারা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত। বারবার ফিরে আসা অ্যাসিডিটির জন্য ব্যবহার করুন বিশ্বের 1 নম্বর গ্যাভিসকন। এটি অ্যাসিডিটির বিরুদ্ধে দেয় 2 গুণ লম্বা আরাম। It's so close, feel it all. A close fit makes all the difference. Introducing Durex Close Fit Invisible, India's first close fit thin condoms. Explore pleasure now at durexindia.com. আজ আবার মুডের ব্যান্ড বাজবে? বেজে গেছে। রোজ সকালে সেই স্যাড মুড। বাথরুম ডাল তো মর্নিং ডাল। কিন্তু আমি তো ডিটারজেন্ট দিয়ে ঘষি। ডিটারজেন্টের ডালনেস দূর করো হারপিক বাথরুম ক্লিনারের চমকানো। এটা শ্যাওলা আর হলদেটে ভাব সহজেই দূর করে, দেয় 10 গুণ বেশি স্বচ্ছতা। ওয়াও! হারপিক বাথরুম ক্লিনার, বাথরুম চকচক করে তো মুড চকমক করে। ফিরে এলাম বিরতির পর। নবান্নের নির্দেশে আবাসের প্রথম কিস্তির টাকা পাচ্ছেন উপভোক্তারা। টাকা পেতে কোথাও থেকে তোলাবাজি, কোথাও আবার হুমকির অভিযোগ আসতে শুরু করেছে। পাশাপাশি জেলায় জেলায় উপভোক্তাদের সতর্ক করার কাজেও নেমেছে জেলা প্রশাসন। প্রথম কিস্তির টাকা ঢুকতেই তোলাবাজি। নজরে বাংলার বাড়ি প্রকল্প। 26শে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল নবান্ন। রাজ্য জুড়ে সেই টাকা দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যেই 9 লক্ষেরও বেশি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এরই মাঝে ভয় দেখিয়ে সেই টাকা তোলাবাজির অভিযোগ উঠল আরামবাগের আরান্ডি 1 নম্বর পঞ্চায়েতের আরাকুল গ্রামের স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আতঙ্কে প্রশাসনের কাছেও যেতে পারছেন না উপভোক্তারা। যদিও পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন তৃণমূলের অঞ্চল সভাপতি। স্থানীয় সূত্রে খবর, আরাকুল গ্রামে আবাস যোজনায় এবার প্রায় 16 জন উপভোক্তা বাড়ি পেয়েছেন। অভিযোগ, বাড়ির টাকা অ্যাকাউন্টে ঢোকা মাত্রই স্থানীয় তৃণমূল নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে তাদের টাকা দিতে চাপ দিচ্ছেন। ইতিমধ্যেই চাপে পড়ে অনেকে টাকা দিয়েও দিয়েছেন বলে দাবি করেছেন উপভোক্তারা।
আগে 20,000 টাকা আমাদের মাথা করে রাখবে, রেখে তবে কাজে নামবে, নাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। দিদিমণি টাকা দিয়েছে, সেই টাকা এসে লোক চাইছে, এই দাও ওই দাও সেই দাও, এরকম জোর জুলুমবাজি আদায় করছে। সব কি করবে, এটা গরিব লোক, এই টাকাতে এমনিতেই ঘর হবেন, তার উপরে এই টাকা দেয় কি করে কি হবে। ঘর বেরিয়ে আমরা খুবই খুশি, কিন্তু আমাদের খুশিতে দিন কাটছে না, ভয়ের মধ্যেই দিন কাটছে। আর বারবার ফোন আসছে টাকার জন্য, সেই জন্য আমি ভয়েই দিয়ে এসেছিলাম। আমার বাড়ির ছেলেরা কেউ জানে না, ওরা এখনো আবাস যোজনার টাকা তুলতেই পারেনি। আমার কাছে যে টাকাটা ছিল আমি দিয়ে এসেছিলাম। অভিযোগ, এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান সোহরাব হোসেনের ইন্ধনে তার ভাইপো আরাফত এবং তার দলবল বাড়ি বাড়ি গিয়ে টাকা দিতে বাধ্য করছেন। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। এদিকে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকায় ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন আরান্ডি 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি। যে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে সে চোর, তোলাবাজ, তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ আরাফত। তার দাবি, এরকম ঘটনা ঘটলে প্রশাসন তার ব্যবস্থা নিক। যেগুলো টাকা তুলছে এগুলো তৃণমূলের কেউ কর্মী নয়, এরা হচ্ছে তুলাবাজ, তাই জন্য টাকা নিচ্ছে, তুলাবাজি করে টাকা নিচ্ছে লোককে ভয় দেখিয়ে। আমি হাত জোড়হাত করে বলছি, প্রশাসনকে বলছি এই গরিব মানুষের পাশে এসে দাঁড়াতে। যদিও উপভোক্তাদের অভিযোগ সব জানার পরেও নির্বিকার আরামবাগ পুলিশ প্রশাসন, একই সুর বিজেপির গলায়ও। পুলিশ এবং প্রশাসন কোনোভাবেই তাদের সাহায্য করছেন না। গরিব খেটে খাওয়া মানুষের কাছে এটা ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে যে আবাস যোজনায় ঘর পেতে হলে তাদের টাকা দিতেই হবে। এটাই তৃণমূল কংগ্রেসের রাজত্ব। একটা টাকাও কাউকে দেওয়ার দরকার নেই। আবাসের টাকা মিলতেই একের পর এক তোলাবাজির অভিযোগ সামনে এসেছে। তাই উপভোক্তাদের সতর্ক করতে এবার ময়দানে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও থেকে পঞ্চায়েত উপপ্রধান। টাকা পাইয়ে দেওয়ার নাম করে কেউ কোনো টাকা চাইলে তা না দেওয়ার বার্তা বিডিওর। সে আমার গ্রাম পঞ্চায়েতের কর্মচারী হতে পারে বা আমার বিডিও অফিসের কোনো কর্মচারী হতে পারে অথবা কোনো জনপ্রতিনিধি, তারা যদি কোনো টাকার ডিমান্ড করেন ওনাদের কাছ থেকে সঙ্গে সঙ্গে যেন আমাকে জানানো হয়। অ্যাজ বিডিও আমি অ্যাকশন নেব তাদের এগেনস্টে যারা এরকম টাকা পয়সা চাইবেন। একই বার্তা শোনা গিয়েছে ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের গলাতেও। যদি কোনো রকম কেউ টাকা চায়, যদি কেউ বলে যে আপনার বাড়ি আমি ছুটাছুটি করে আমি ব্যবস্থা করে দিয়েছি, আমরা পরিষ্কার বলে দিয়েছি যে কোনো রকম কাউকে কোনো টাকা দেওয়া যাবে না। যদি টাকা চাই তাহলে আমাদের পঞ্চায়েতে জানান, আমরা তার যথাযথ ব্যবস্থা নেব। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের প্রথম দফায় 928 জন উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়েছে। ইতিমধ্যেই অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকে গিয়েছে। এরপরে উপভোক্তাদের সতর্ক করতে বিশেষ আলোচনা সভার আয়োজন করেন ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত। এহেন ভূমিকায় খুশি উপভোক্তারা। কোনো লোক যদি 1 পয়সা খুঁজে 500 টাকা 1000 টাকা কেউ দেবে না বলেছে, স্যারেরা সবাই বলেছে। বিডিও সাহেবও বলেছে যে কেউ যদি টাকা খুঁজে আমাদেরকে সরাসরি আমাদেরকে জানাবেন। বিডিও সাহেব বলছে যে টাকা পয়সা কাকু দিবে না, ধার খুঁজলেও দিবে না, কেউ যদি 500 টাকা খুঁজে টাকাও দিবে না। প্রথম কিস্তির টাকায় বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে উপভোক্তাদের। সেই মতো প্রথম কিস্তির টাকা তালিকাভুক্ত সকলের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার পর শুরু হবে সার্ভে। বাড়ি তৈরির কাজ সময় মতো শুরু না করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয় আলোচনা সভায়। মধুসূদন ভট্টাচার্য ও দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আবাস যোজনার বাড়ি নিয়ে 2 ছবি এক জেলায়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে বাড়ি পেলেন বহু বিজেপি নেতা কর্মী। প্রশাসনের দৌড়ে দৌড়ে ঘুরে আবাস যোজনার বাড়ি মেলেনি ষাটোর্ধ্ব তৃণমূল কর্মীর। শহীদ মাতঙ্গিনী ব্লকের ঘটনা। সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করে পাঁশকুড়ার বহু বিজেপি নেতা কর্মী আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পেলেন। তালিকায় রয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধানের ভাসুর, পঞ্চায়েত সদস্য সহ আরও অনেকে। পরিষেবা প্রাপকদের দাবি তৃণমূলের আমলে পক্ষপাত হলেও এক হাউর পঞ্চায়েত বিজেপির দখলে, তাই তারা সুবিধা পাচ্ছেন। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায় বলেন, মুখ্যমন্ত্রী রাজনৈতিক রং দেখেন না, তাই প্রাপকদের বাড়ি পাইয়ে দিয়েছেন। বিজেপির দাবি মুখ্যমন্ত্রী সবার, রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হওয়া মুখ্যমন্ত্রীর কাজ নয়। ওই যে মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললে যে একটা বাড়ি বাড়ি আমি শুনলাম, তো ডাইরেক্ট আমি ফোনও করেছিলাম, তো দেখলাম, কথা বললাম, কথা বলার পরেও বললেন যে ওনারা বললেন যে ঠিক আছে ওখানে ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন পরে আমরা দেখব যে কীভাবে কী। তাই বলে ঠিক আছে,
ওনারা একদিন এলেন, আসার পরে সব কিছু ইনভেস্টিগেশন করলো, করার পর আমার নামটা এন্ট্রি হয়। এখন দিদি তো মানে সবারই দিদি, মুখ্যমন্ত্রী মানে বাংলার মুখ্যমন্ত্রী, সে তো আমারও মুখ্যমন্ত্রী আর সে সবারই মুখ্যমন্ত্রী। অতএব সেক্ষেত্রে আমার অসুবিধা কোথায় দিদিকে বলে ফোনটা করতে, কারণ আমি প্রকৃতপক্ষে পাওয়ার যোগ্য কিনা এটাই তো বিবেচনা করার দরকার। এবং নির্বাচন ওনারাও করেছেন, সার্ভে ওনারা করেছেন, আমাদের মধ্যে কোনো রকম এতটুকু ইনভলভ আমরা নয়। আমরা পঞ্চায়েত মেম্বার হলেও আমাদেরকে ইনভলভ হতে দেওয়া হয় না। যা করেছেন ব্লক লেভেল থেকে করেছেন, ওনারা এসে দেখেছেন, ওনারা সার্ভে করেছেন, ওনারা দিয়েছেন, আমি এটাই। এদিকে একই জেলায় আরেক ছবি শহীদ মাতঙ্গিনী ব্লকে। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলের কর্মী পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বাসুদেব বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা কিংবা বার্ধক্য ভাতা কোনোটাই পাননি বলে অভিযোগ ষাটোর্ধ্ব এই মানুষটির। এমনকি দুয়ারে সরকার, ব্লক প্রশাসন, ডিএম অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আবেদন করেও সুরাহা হয়নি বলেই অভিযোগ। একটাই আবেদন, শেষ বয়সে তাদের মাথা গোঁজার ঠাঁই যেন একটু পাকাপোক্ত হয়। কিন্তু আজও পর্যন্ত আবাস যোজনার জন্য আমি অনেকবার দুয়ারে সরকার হয়েছে, ওখানে আবেদন করেছি, অঞ্চলে আবেদন করেছি, ব্লকে আবেদন করেছি, বিডিও সাহেবকে আমি নিজে আবেদন করেছি, কোনো রকম সাড়া পাইনি। সবাই বলে দেখছি 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 করতে করতে আমার আজকে 62-63 বছর বয়স হয়ে গেল। আর আমি কি পেতে পারি? বার্ধক্য ভাতাটাও পেতে পারি না। এটুকুনও তো আমি পেতে পারি। একই জেলায় দুই ছবি স্পষ্টভাবেই বুঝিয়ে দেয়, প্রশাসন একটু তৎপর হলে সরকারি সুবিধা কত সহজে পৌঁছে যায় মানুষের কাছে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় আরও একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। পুরুলিয়ার রাইকা পাহাড়ে চলছে বাঘবন্দি খেলা। বাঘনিকে ধরতে নয়া কৌশল বন দপ্তরের। বসানো হচ্ছে স্মার্ট ট্র্যাপ ক্যামেরা, থাকছে ইনফ্রারেড ক্যামেরা যুক্ত ড্রোন। আদিবাসী গ্রামে চলছে প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও। খাঁচার চারপাশ ঘুরেও টোপ গিলছে না বাঘিনী। বেলপাহাড়ির জঙ্গল ছেড়ে বাঘিনী এবার পৌঁছে গেছে পুরুলিয়ার রাইকা পাহাড়ে। ছাগল দিয়ে টোপ পাতলেও কিছুতেই বাগে আসছে না বাঘিনী। বারবার ফাঁদ এড়াচ্ছে। নাজেহাল হলেও হাল ছাড়েনি বন দপ্তর। এবার বাঘিনীকে ধরতে বসানো হচ্ছে স্মার্ট ট্র্যাপ ক্যামেরা। মঙ্গলবার রাইকা পাহাড়ে একাধিক খাঁচা পেতে টোপ দিয়ে অপেক্ষা করছিলেন বনকর্মীরা, কিন্তু বাঘিনী সেই খাঁচায় ধরা পড়েনি। রাতে খাঁচার কাছাকাছি এলেও শেষ পর্যন্ত টোপ গেলেনি সে। রাতভর বাঘিনীর অপেক্ষায় জঙ্গলেই বনকর্মীরা। এই যে বাঘিনী যে আমাদের কাছে যে পাহাড়টা আছে, সেই পাহাড়টা আমাদের ছাগল ক্ষতি করছে, সে অনুপাতে আমরা পাহারা করছি। এই পরিস্থিতিতে বাঘিনীর গতিবিধির উপর নজরদারি আরো বাড়াতে পুরুলিয়ার রাইকা পাহাড়ে স্মার্ট ট্র্যাপ ক্যামেরা বসানোর সিদ্ধান্ত। রাতে বাঘিনীর গতিবিধির উপর নজর রাখতে থাকছে ইনফ্রারেড ক্যামেরা যুক্ত ড্রোনের ব্যবস্থাও। এছাড়াও বান্দোয়ানের কুদলমণি, কেশরা, বারুডি, চিলাডুংরির মতো আদিবাসী গ্রামে চলছে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং। শওকত আলী ও অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।